প্রিয় দর্শক, মিডিয়ার চোখে নয়, ইরান ইসরায়েল সংঘাতের সত্য ঘটনা জানাতে তেহরান থেকে আছি টিম মহিভেঞ্চার। আজকে আমরা কথা বলছি ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তার একদম লেটেস্ট পরিস্থিতি নিয়ে, মানে 17 জুন 2025 পর্যন্ত যা খবর পাওয়া গেছে। আমাদের হাতে একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট আছে, আমরা সেটার একটু গভীরে যাব। লক্ষ্যটা হলো আসলে কি ঘটছে, কেন ঘটছে আর সামনে কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা। চারপাশের অবস্থা তো খুব দ্রুত পাল্টাচ্ছে, চলুন দেখি ঘটনাগুলো ঠিক কিভাবে এগোচ্ছে। আচ্ছা, শুরুটা হয়েছিল 13-14 জুন নাগাদ, তাই না? যখন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটা বেশ বড়সড় অপারেশন চালায়। To roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. ইরানের অনেকগুলো জায়গায়, তেহরান, তাবরিজ, ইস্ফাহান, নাতানজেও, ফোর্দো, যেখানে ওদের পারমাণবিক আর মিসাইল প্রোগ্রামগুলো আছে, সেখানে একসাথে হামলা করা হয়। আর শুধু তাই না, এর সাথে মোসাদের ড্রোন দিয়ে কিছু গোপন হামলাও ছিল। এর ফলে ইরানের আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও নাকি মারা যান। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. ইরান তো এর জবাব দিয়েছে খুব তাড়াতাড়ি, মানে 14-15 জুন। ইরান আর তাদের সহযোগী ইয়েমেনের হুতি বাহিনী তারা একসাথে ইসরায়েলের বেশ কয়েকটা শহরে, তেল আভিভ, হাইফা, এগুলোতে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালায়। খবরে দেখলাম এই হামলায় অন্তত 24 জন ইসরায়েলি মারা গেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন বাচ্চাও ছিল, 8 থেকে 18 বছর বয়সী, আর আহত তো শতাধিক। একদম। পরিস্থিতি বেশ খারাপ হয়ে যায় এরপরেই। আর এরপরেই কিন্তু ইসরায়েল আরও বড় করে পাল্টা হামলা করে। এবার টার্গেট ছিল ইরানের আরও গভীরে, মানে সামরিক আর পারমাণবিক স্থাপনাগুলো। এমনকি তেহরানে ইরানের যে রাষ্ট্রীয় টিভি, তার হেডকোয়ার্টারেও হামলা হয়েছে। এটা কিন্তু বেশ প্রতীকী একটা আঘাত। হ্যাঁ, এটা শুধু বিল্ডিং ভাঙা না, এটা তো একটা মেসেজ দেওয়ার চেষ্টাও বটে। ঠিক। সম্ভবত ইরানের প্রচার যন্ত্র আর জনগণের মনোবল দুটোতেই আঘাত করার চেষ্টা। বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তাতে ইরানে এই দফায় নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে, কেউ কেউ 400-র কথাও বলছে, আর আহত তো 1200-র বেশি। কিছুক্ষণের জন্য তো ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধও হয়ে গেছিল। ভাবা যায়। স্বাভাবিকভাবেই ইরান আবার এর জবাব দেয়, প্রায় 65টার মতো দামাস্কাস মিসাইল আর অনেকগুলো ড্রোন ছড়ে ইসরায়েলের দিকে। তাতেও ইসরায়েলে অন্তত 8 জন মারা যান, শখানেকের বেশি আহত। তেল আভিভে আমেরিকান দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। আর ইরানের সামরিক নেতৃত্ব তো একটা বড় ক্ষতি হলো, তাই না? মেজর জেনারেল আলী সাদমানি, হ্যাঁ, আলী সাদমানি, যিনি যুদ্ধকালীন চিফ অফ স্টাফ ছিলেন, তিনিও একই রকম হামলায় মারা গেলেন। কিছুদিন আগেই তো তার আগের জন্য মারা গিয়েছিলেন। ঠিক। পরপর দুজন এত উঁচু পদের সামরিক কর্মকর্তার মৃত্যু, এটা নিঃসন্দেহে ইরানের জন্য একটা বিরাট ধাক্কা। অবশ্যই। এখানে রণকৌশলের দিকটা যদি দেখি, ইসরায়েল যেটা করছে সেটাকে হাইব্রিড ওয়ারফেয়ার বলা যেতে পারে, মানে মিশ্র যুদ্ধ। মানে ওরা শুধু এয়ার স্ট্রাইক করছে না, এর সাথে মোসাদের গোপন ড্রোন অপারেশন, হয়তো সাইবার হামলাও, এগুলো সব মিলিয়ে ইরানের ভেতরে ঢুকে ক্ষতি করছে, আর আকাশেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। আর ইরান, তারাও তো বসে নেই। একদম না। ইরানও প্রায় 350টার বেশি মিসাইল আর ড্রোন ছুড়েছে। যদিও ইসরায়েল দাবি করছে তারা ইরানের মিসাইল ছোড়ার ক্ষমতার প্রায় 1/3 নাকি নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, সেই দাবিটা শুনেছি, কিন্তু এর সত্যতা যাচাই করা কঠিন। নিরপেক্ষভাবে যাচাই করা খুবই কঠিন এই পরিস্থিতিতে। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থাটা হলো সাধারণ মানুষের। ইরানে 224 থেকে 400-র বেশি সাধারণ মানুষ মারা গেছেন বলে খবর, আহত 1000-এরও বেশি। অন্যদিকে ইসরায়েলও প্রায় 24 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। বাড়িঘর, সম্পত্তি নষ্ট হচ্ছে, এমনকি বিদেশি দূতাবাসও বাদ যাচ্ছে না। হ্যাঁ, তেহরান থেকে হাজার হাজার মানুষ ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। আর এর প্রভাব তো শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, বিশ্ব অর্থনীতিতেও এর আঁচ লাগছে। শেয়ার বাজার ওঠানামা করছে, তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক মহল কি বলছে? প্রেসিডেন্ট ট্রাম্প তো G7 সামিট ছেড়েই ইরানকে হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ,
তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন আর ওই অঞ্চলে আরও মার্কিন সেনা পাঠানোর কথাও বলেছেন। Sometimes they have to fight it out, but we're going to see what happens. I think there's a good chance there'll be a deal. G7 দেশগুলোও তো মনে হয় ইসরায়েলকেই সমর্থন করছে। মোটের ওপর তাই, তারা একযোগে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আর আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ইরানকেই দায়ী করেছে। তবে তারা বেসামরিক নাগরিকদের বাঁচানো আর গাজায় যুদ্ধবিরতির কথাও বলেছে। আর ওমানে ইরান মার্কিন যে আলোচনা চলছিল পারমাণবিক চুক্তি নিয়ে, ওটা আপাতত স্থগিত। কিন্তু ইরান কি কোনো শান্তির ইঙ্গিত দিয়েছে? একটা ক্ষীণ ইঙ্গিত আছে। ইরান বলেছে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারাও উত্তেজনা কমাতে রাজি, কিন্তু সেটা কতটা কার্যকর হবে বলা মুশকিল। তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে? সংঘাত তো 5 দিনে পড়ল, থামার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। না, এখনই কোনো যুদ্ধবিরতির ইঙ্গিত নেই। বরং দুই পক্ষই যেন আরও লম্বা, আরও তীব্র লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে, এরকমই মনে হচ্ছে। ইসরায়েলের লক্ষ্য তো বোঝা যাচ্ছে ইরানের পারমাণবিক আর মিসাইল ক্ষমতা কমানো। আর ইরান হুমকি দিচ্ছে আরও কঠিন, আরও নিখুঁত হামলার। তাহলে এই চক্র কি চলতেই থাকবে? শেষটা কোথায়? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন। আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, জ্বালানির বাজার, সাধারণ মানুষের জীবন, আর সবচেয়ে বড় ভয়, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটা বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তো তৈরি হচ্ছেই। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, আমরা তো দেখছি পাল্টাপাল্টি হামলা চলছে, দুপক্ষের ঘোষিত লক্ষ্য আছে, কিন্তু এর আড়ালে কি অন্য কোনো কারণ থাকতে পারে? মানে কোনো অপ্রকাশিত এজেন্ডা বা ধরুন তৃতীয় কোনো শক্তির হাত যারা এই সংঘাতের গতিপথকে নিয়ন্ত্রণ করছে, এমন কিছু যা হয়তো পরিস্থিতিকে শান্ত করতে পারে, আবার উল্টোটাও হতে পারে, আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই সম্ভাবনাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সত্যি ভাবনার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। কোনো পক্ষ নিয়ে নয়, সবসময় একদম গ্রাউন্ড ট্রুথ জানতে চোখ রাখুন দ্য মহিভেঞ্চারে। আসসালামু আলাইকুম।